Audio Jungle. আজও বিশ্বাস মানুষের বিপদে আপদে ছেলেটা সহযোগিতা করত। গরু পাচারকারীদের সঙ্গে দ্বন্দ্ব ছিল, যারা পঞ্চায়েত লুট করে তাদের সঙ্গে বিরোধ ছিল, যারা মিউনিসিপালিটি লুট করে খায় প্রতিবাদ করত। পরিণাম ছিল তার উপরে বোমা নিক্ষেপ হল। কেন? সে যাতে ভোটে দাঁড়াতে না পারে। 22 জন যুবক আহত হল, কয়েকজনের হাত পা কাটা গেল। জাকির হোসেন এখনো অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে থাকলো। তৃণমূল পার্টির মন্ত্রী তাকে আজকে বোমা মারা হচ্ছে। 5 দিন হয়ে গেল, কেউ ধরা পড়ছে না। পুলিশ জানতেও পারলো না। কি করে জানবে? শস্যের মধ্যে ভূত থাকলে পুলিশ কাকে খুঁজে বার করবে? তাই তৃণমূলের বন্ধুদের বললো, জাকির হোসেনকে দেখে শেখো ভাই, তৃণমূল করে লাভ হয়। এই পশ্চিমবঙ্গকে বাঁচাবে কে? ভারতবর্ষকে বাঁচাবে কে? আজকের বর্তমান পরিস্থিতি থেকে বলুন। মমতা এই বাংলায় বিজেপিকে কে নিয়ে বলুন? 1999 সালে এই মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে নির্বাচনী জোট করে এই বাংলায় প্রথম নিয়ে এলো। কংগ্রেসের দল জিতলো, ক্ষমতায় এলো, তারপরের দিন থেকে কংগ্রেসের উপরে হামলা আরম্ভ করল। বাংলায় ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেস আর বামেদেরকে কচু কাটা করল। বিজেপি বিরুদ্ধে কিছু বলল না। সেই সুযোগে বিজেপি গুটি গুটি পায়ে বাংলা জুড়ে সংগঠন তৈরি করল। কোনদিন মমতা দুর্নীতিটা করেছে? কি করে করেছে? বিজেপি পার্টির সরকারের মন্ত্রী ছিলেন মমতা, রেলমন্ত্রী। বিজেপি পার্টির সরকারের মন্ত্রী ছিলেন মমতা, কয়লা মন্ত্রী। বিজেপি পার্টির শাখা সংগঠন আরএসএস কে বলতো যে আরএসএস এর লোকেরা মহাত্মা গান্ধীকে হত্যা করেছে, সেই আরএসএস কে মমতা ব্যানার্জি বলতো দেশপ্রেমী শক্তি। সব দেশপ্রেমিকদের দল আরএসএস। তাদের বিরুদ্ধে কিছু করতে পারে? আজ যখন ধর্মনিরপেক্ষ শক্তি দুর্বল হয়ে গেল, বাংলায় কংগ্রেস সিপিএম দুর্বল হয়ে গেল, এ বাংলায় বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির উত্থান হলো। এখন মমতা ব্যানার্জির মনে হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে না লড়লে তো আমার ক্ষমতায় টেকা থাকা সম্ভব না, তাই বিজেপির বিরুদ্ধে আসতে। কিন্তু ভূত সে তো বোতলের বাইরে চলে এসেছে। মমতা ব্যানার্জির ক্ষমতা নাই, বোতলের বাইরে চলে আসা সে বিজেপি নামক সাম্প্রদায়িক ভূতকে আবার বোতলের মধ্যে ঢোকানোর ক্ষমতা নেই। সে ক্ষমতা আছে কংগ্রেস পার্টি। যুগ যুগ ধরে কংগ্রেস পার্টি এই কাজটা করেছে। ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে কংগ্রেস পার্টি রক্ষা করেছে। বিজেপি পার্টি কি বেঁচেছে? সারা ভারতবর্ষকে তাকিয়ে দেখুন, হিন্দুত্বের নামে সারা ভারতবর্ষের 12টা বাজিয়েছে। সারা ভারতবর্ষের আর্থিক অবস্থা জেরবার হয়ে গেছে। লকডাউন ঘোষণা করে দিল, পরিকল্পনা নেই, বলা নেই, কমা নেই, লকডাউন। 14 কোটি মানুষের চাকরি চলে গেছে। আজও মানুষের অভাব অভিযোগ থেকে মুক্ত হল না। আজও মানুষের আর্থিক সংকটে জেরবার। সরকার তাদের কথা ভাবল না, তারা ভাবে মানুষের কথা। লকডাউন ঘোষণা করে দিল, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল। বিজেপি সরকারের মাথা ব্যথা নাই। চলতে চলতে 1000 মানুষের মৃত্যু হয়ে গেল। বিজেপি সরকারের মাথা ব্যথা নাই। আমরা বাইরে থেকে মানুষগুলোকে সাহায্য করে পশ্চিমবঙ্গে ফেরত করতে চাইলাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলল, করোনা এক্সপ্রেস আমি বাংলায় ঢুকতে দেবো না। তারা কিছু দেখছে? লকডাউন হলো, বিজেপি দেখলো। লকডাউন হলো, পরিযায়ী শ্রমিকদেরকে বাংলার মুখ্যমন্ত্রী দেখলো না, ট্রেন ঢুকতে দিল না। তারা ট্রাকে করে, বাসে করে যখন বাংলা বর্ডার পারে ঢুকছে, পশ্চিমবঙ্গের বর্ডার পারে ঢুকতে যাচ্ছে, পুলিশ দিয়ে লাঠিপেটা করা হলো। এটাই বাংলার মামাটি মানুষের ছিল। তাই মোদী আর বিজেপির মধ্যে ফারাক খুঁজে পাবেন না। তাকিয়ে দেখলেন যে ভারতবর্ষের অবস্থা। বিরাট কোহলি সেঞ্চুরি করছে, আমাদের নরেন্দ্র মোদীও সেঞ্চুরি করছে। বিরাট কোহলি মাঠে সেঞ্চুরি করে আর নরেন্দ্র মোদী তেলের দামে সেঞ্চুরি করছে।
দাম ছিল $108। আমরা তখন বিক্রি করেছিলাম পেট্রোল 1 লিটার 71 টাকা। আজকে বিজেপির আমলে 1 লিটার তেলের দাম $65। অর্থাৎ কংগ্রেস আমলে বিদেশের বাজারে যা তেলের দাম ছিল সেই তেলের দাম থেকে অর্ধেক তেলের দাম এখন বিদেশের বাজারে। অথচ তেলের দাম নির্ধারণ করার ক্ষেত্রে, পেট্রোল বিক্রি করার ক্ষেত্রে কংগ্রেসের আমলে 71 টাকা, এখন হয়ে গেল 100 টাকা। বাড়লো কত? 840%। 840%। এইভাবে তেলের দাম বাড়িয়ে বাড়িয়ে বিজেপি সরকার রোজগার করলো কত টাকা? 22 লাখ কোটি টাকা। আমার আপনার পকেটে কিছু এলো না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে বলছে আমি 1 টাকা করে তেলের দাম কমিয়ে দিলাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন করোনা চলছিল, যখন লকডাউন চলছিল, তখন আপনি একবার নয় বারবার তেলের উপরে সেল ট্যাক্স বসিয়েছেন, ভ্যাট বসিয়েছেন। আর আপনি 1 টাকা কমিয়ে আমাদেরকে খাতির করতে চাইছেন। সারা বাজারে আগুন লেগে গেছে জিনিসপত্রে, গ্যাসের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, ডিজেলের দাম বেড়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী 1 টাকা লালগোলার বাস স্ট্যান্ডে একটা পকেট মারে ঢুকিলেন না, সেই পকেট মার একটা লোকের পকেট মেরে দিয়েছিল, 100 টাকার পকেট মেরে দিয়েছে। এবার লোকটা হাউদাস করছে, বাড়ি আউট করে বাস ভাড়া নাই, টোটো ভাড়া নাই, কিছু না, কি করে যাবে মানছে পকেট মারে দয়া। বলে আপনার বাস ভাড়া কত গো? তো বলছে 5 টাকা তো লাগবে। বাপ তো পকেট মার বললো 100 টাকা তো ছেড়েছি, 5 টাকা দিয়েই। তো পকেট মার 5 টাকা দিয়ে দিল সেই যাত্রীকে। সেই লোকটা ভালো কি বাপে, সে তো তালমিল নিয়ে এসছে। তো আমার বাস ভাড়ার পয়সা এই লোকটা দিয়ে দিল, যাকে আমি চিনি না জানি না, তাকে আমি ধন্য ধন্য করলো। আল্লাহ পকেট মার ভাবলো আমি মালদার 100 টাকা দিলাম, 5 টাকা 95 টাকা লাভ। বাংলা দিলেও সেই পকেট মারি ট্যাক্স করছে আমাদের। বাংলা দিলেও সেই পকেট মারি কাজ করছে। আরে ভাই দিলে ভালো করে দে। ছত্তিশগড়ের কংগ্রেসের সরকার, ছত্তিশগড়ের কংগ্রেস সরকার 1 লিটার পেট্রোলে 12 টাকা দাম কমিয়েছে। খোঁজ নিয়ে দেখুন। কংগ্রেস মানুষের কথা তাই করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 10 বছর ধরে বাংলার ক্ষমতায় আছেন, একবারও তার মনে পড়েনি মানুষের দরজায় যাওয়ার কথা, একবারও তার মনে পড়েনি স্বাস্থ্য সেবার কথা। এখন তিনি বলছেন আমি দুয়ারে দুয়ারে যাব। কেন? ভোট এসেছে। দিদি প্রতিদিন কিছু না কিছু আমাদের উপহার দিতে চাইছে। শেষ বলছে তোমাদের আমি 5 টাকায় ডিম ভাত খাবো। ভাই এতদিন পর ডিম ভাতের গল্প কেন? 10 বছর পর দিদির মনে পড়েছে বাংলা মানুষ ডিম ভাত খাবে। টিভিতে দেখতে পাই পোস্টার লেখা, দেখতে পাই সানডে ইয়া মানডে হর রোজ খাও আন্ডে। তো দিদিও আমাদের বলছে এখন আন্ডে খাওয়ায়, দিদিও আমাদের আন্ডা খাবে। বাংলার মানুষ তৃণমূলের চোর চরিত্রের বিরুদ্ধে, তৃণমূলের লুটপাট তারপানির বিরুদ্ধে যখন আক্রোশ প্রকাশ করছে, রাগ ক্ষোভ প্রকাশ করছে, তখন দিদি চিন্তা করেছে যে বাংলার মানুষকে আমাকে কিছু দিতে হবে। তাই দিদি বলছে বাংলার মানুষ তোমাদের দিলাম আন্ডা, মাথা করো ঠান্ডা, তোমরা আমাদের 10 বছর পর কেন মনে পড়বে? 10 বছর পর কেন মনে পড়বে যে আজকে বাংলার মানুষকে খেতে দিতে হবে? তাহলে তুমি স্বীকার করে নিচ্ছ বাংলার মানুষের খাবার অভাব আছে, তুমি স্বীকার করে নিচ্ছ বাংলার মানুষের খাদ্যের সংকট আছে, তুমি স্বীকার করে নিচ্ছ 10 বছরে তুমি বাংলার মানুষকে খাবার দিতে পারো। আমরা ভিক্ষাবৃত্তি করে কেন মানি? আমরা কেন মিসকিনের জাতি হব? আমরা মর্যাদার সঙ্গে রোজগার করে বাঁচতে চাই। বাংলার গরিব মানুষ, বাংলার কৃষক শ্রমিক সবাই সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে রোজগার করে বাঁচতে চায়। বাংলার মুখ্যমন্ত্রী বলছে না, রোজগার নাই,
তোমরা ভিখারি, তাই ভিখারি যখন ভিক্ষা নিয়ে বাঁচো। বাঙালিকে কাঙালি ভাবছে বাংলার মুখ্যমন্ত্রী, বাঙালিকে ভিক্ষুক বানিয়ে আমাদেরকে ভিক্ষা দিয়ে 5 টাকা ডিম ভাত দিয়ে আমাদেরকে খুশি রাখতে চাইছে। এটা মনে করি বাংলার গরিব মানুষের প্রতি একটা উপহার, একটা অপমান, একটা অমর্যাদা। আমরা মর্যাদার সঙ্গে বাঁচতে চাই, কম খাই বেশি খাই, নিজের ঘরে পরিবার নিয়ে আমরা বাঁচতে চাই। তোমার দয়ায় কখন 5 টাকা ডিম আসবে, ভাত আসবে, তার দয়ায় কেন গরিব বাড়বে? আজকে ছত্তিশগড়ের কংগ্রেস সরকার লকডাউনের পর যখন ভারতবর্ষ জুড়ে অভাব বেড়ে গেল, মানুষের রুটি থেমে গেল, তখন ছত্তিশগড়ের কংগ্রেস সরকার ঘোষণা করল যারা গরিব মানুষ, একদম যারা গরিব মানুষ তাদেরকে প্রতি মাসে 5,000 স্বাস্থ্য দেওয়া হবে। প্রকল্পের নাম ন্যায় প্রকল্প। এই ন্যায় প্রকল্পের প্রথম চিন্তা করেছিল কে? রাহুল গান্ধী। ছত্তিশগড়ের কংগ্রেস সরকার 5,000 স্বাস্থ্য এই ন্যায় প্রকল্প চালু করল, একদম সমাজের নিচু তলার গরিব মানুষকে বাঁচানোর জন্য। আগামী দিনে কংগ্রেস বাম যখন ক্ষমতায় আসবে, সর্বপ্রথম আমরা ন্যায় প্রকল্প বাংলায় চালু করবো। গরিব মানুষের নগদ টাকা দিয়ে আমরা মানুষের ক্রয় ক্ষমতা বাড়াবো, মানুষের আগামী দিনে বাজার থেকে খরিদ করার ক্ষমতা বাড়াবো। বাজার থেকে মানুষ যত খরিদ করবে তত বাজারে চাহিদা বাড়বে। বাজারে যখন চাহিদা বাড়বে তখন সেই চাহিদা মেটানোর জন্য কারবার শুরু হবে। সেই কারবার যখন শুরু হবে তত মানুষের আর্থিক ব্যবস্থা পাল্টাবে, আর্থিক স্থিতি ঘটবে। এটা আমি নয়, বড় বড় বিশেষজ্ঞরা বলছি। তাই সেইটা মেনে আগামী দিনে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বাংলার মানুষের জন্য ন্যায় প্রকল্পে আমরা 5,000 স্বাস্থ্য কার্ড করে বাংলার গরিব মানুষদের জন্য আমরা ডাইরেক্ট ক্যাশ তাদেরকে দেওয়ার ব্যবস্থা করব। ভরসা রাখতে পারেন আমাদের উপরে। কংগ্রেস 54 বছর 7 দিন এই দেশ চালিয়েছে। কংগ্রেসের জমানায় 73,000 কোটি টাকা আমরা কৃষি ঋণ মকুব করেছি। অতএব কংগ্রেস পারে করে দেখিয়েছে, অতএব ভরসা রাখবে। তাই এলাকার মানুষ আবার বলছি, লালগোলা মানে কংগ্রেস আর কংগ্রেস মানে লালগোলা, আমরা জানি। তাই লালগোলাতে জেলা সাহেব আগামী দিনে কি পরিমাণ ভোটে জিতবে তা আপনারা আজকে মিছিলে প্রমাণ করে দিয়েছে। আমি সারা ভারতবর্ষের মানুষকে বলি, পার্লামেন্টে যখন যাই অনেকে জিজ্ঞেস করে, দাদা তোমার বাড়ি মুর্শিদাবাদ, দাদা মুর্শিদাবাদে তুমি কি করে যেত? আলা মানুষের ভোটে দিতে তোমাদের ওখানে জাত পাতে রাজনীতি কেমন, তুমি কোন জাতের? আলা আমার জাতের ঠিক আছে, মানুষ জাতি ব্যাপারটা কি? আলা কি ব্যাপার শুনবা? ভারতবর্ষে আমি যে কথাটা বলি গর্ব করে শুনে রাখেন, ভারতবর্ষে যদি কোন জেলা ধর্মনিরপেক্ষ জেলা হিসাবে উদাহরণ পেশ করতে পারে তার নাম আমার জেলা মুর্শিদাবাদ। আমাকে জিজ্ঞেস করেছে কেন কথা বলছে দাদা? বিহারিরা হিন্দুস্তানিরা যারা হিন্দি ভাষায় কথা বলে তারা বাঙালি থেকে দাদা দিতে। তো দাদা তুমি এই কথা কেন বলেছো? সেকুলার দৃষ্টি ভারতবর্ষের একটাই। আমি বললাম কেন জানো? তোমরা রাষ্ট্রপতিকে দেখছো, এই রাষ্ট্রপতির নাম প্রণব মুখার্জি। প্রণব মুখার্জি জীবনে ভোটে যেতে, আমি তাকে বলেছিলাম আপনাকে ভোটে দিতে হবে, চলুন মুর্শিদাবাদ। আসতে চাইছিল না, বলছেন বাবা আমি ভোটে যাবো না, আমাকে কেউ ভোট দিবেন আমি যাবো, আমি হাঁটতে যাবো, আমাদের উপর ভরসা রাখেন, আপনি চলুন। যখন আসতে চাইছে না আমি সোনিয়া গান্ধীকে বললাম আপনি প্রণব মুখার্জিকে আমার কাছে ছেড়ে দিন, আমি ভোটে দাঁড় করিয়ে যেতাম। সোনিয়া গান্ধী বলছে তুমি তো যেতে পারবে না, কারণ দিল্লির কাজে ব্যস্ত, দিল্লির কংগ্রেস পার্টি ইস্তেহার দিবে। আমি বললাম একদিনের জন্য যাবে তাহলেই হবে। প্রণব মুখার্জিকে জোর করে রাজি করেছিলাম, উনি আসতে চাইছেন না। ওনাকে সব বড় বড় পণ্ডিতরা জ্ঞান দিচ্ছে, আপনাকে যে লোকসভা এলাকায় অধীন নির্বাচনে দাঁড় করাতে চাইছে সেখানে 70% মুসলমান। আপনি জানেন না বড়বাবু, এই বয়সে আর মানুষজন পাবেন না।
আমি তখন বলেছিলাম আপনি আমার উপর ভরসা করেছেন, জীবনে অনেককে ভরসা করেছেন, একবার এই মুর্শিদাবাদের বুকবুকে একবার ভরসা করুন। মুর্শিদাবাদে নিয়ে যান, নিয়ে আসার পর বক্তৃতা দিতাম, সেখানে বলতাম মুর্শিদাবাদের মানুষকে, মুর্শিদাবাদের মানুষ আমি বাইরে থেকে মেহমান নিয়ে এসেছি মুর্শিদাবাদের জন্য, আপনার মেহমানিকে রক্ষা করবেন, আমার জেলার বন্যা হতে দেবেন না, মুর্শিদাবাদের মানুষটাকে জেতান। 70% মুসলমান যে লোকসভা কেন্দ্রের ভোটার, সেই লোকসভা কেন্দ্রে জিতছে বাংলার একজন ব্রাহ্মণ সন্তান। ভারতবর্ষে আর কোন জেলায় এই উদাহরণ আছে কি না? তাই আমি বলি যে যাই করো, মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক রাজনীতি হবে না, কারণ মুর্শিদাবাদ জেলা ধর্মনিরপেক্ষ জেলা হিসাবে তার প্রমাণ এসেছে। তাই শুধু মুর্শিদাবাদই নয়, সারা বাংলাকে ধর্মনিরপেক্ষ বাংলায় রূপান্তরিত করার শপথ নিতে হবে। কারণ সাম্প্রদায়িকতা মানে আমার আপনার বিভাগী, সাম্প্রদায়িকতা মানে আমার আপনার তিক্ততা, সাম্প্রদায়িকতা মানে মানুষের মধ্যে সৌহার্দ্যের অভাব, প্রেমের অভাব, ভালোবাসার অভাব। সেই বিভাজন সমাজকে ধ্বংস করে, দেশকে ধ্বংস করে, রাষ্ট্রকে ধ্বংস করে। এ ভারতবর্ষ সবাই মিলে করেছে, এ ভারতবর্ষ হিন্দু করেছে, মুসলমান করেছে, সবাই মিলে আমরা এই ভারতবর্ষ করেছি। তাই ভারতবর্ষ একা হিন্দু নয়, ভারতবর্ষ একা মুসলমানের নয়, কিন্তু ভারতবর্ষ সকলের। তাই এই সকলের ভারতবর্ষকে রক্ষা করবে কে? ভারতের জাতীয় কংগ্রেস। যতদিন কংগ্রেস ক্ষমতায়, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা বজায় থাকে। কংগ্রেস দুর্বল, সাম্প্রদায়িকতা প্রবল। কংগ্রেস প্রবল, সাম্প্রদায়িকতা দুর্বল। এটাই তো ইতিহাস ভারতবর্ষে। সেই কংগ্রেসকে বাঁচিয়ে রাখলে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতাকে বাঁচিয়ে রাখার সামিল হবে। দেখছেন না, এত কিছুর পরে পাঞ্জাবে ভোট হলো, পাঞ্জাবে ভোট হলো 50টা আসনে 49টায় কংগ্রেস জিতল, একটাতে আকালি দল বিজেপির জন্য এত বড় একটা ছাড়া করেছে। আজকে কৃষক আন্দোলন করছে, কৃষক আন্দোলন করছে তার ফসলের ন্যায্য দামের দাবিতে। দিল্লিকে ঘিরে রেখে দিয়েছে কৃষক। সেই কৃষক আন্দোলন ব্যর্থ করার জন্য রাস্তায় এত বড় বড় বাজার তুলেছে, কাঁটাতারের বেড়া লাগিয়ে দিয়েছে, বিদ্যুৎ জল সব কেটে দিয়েছে, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এই বিজেপি সরকার। তাই বিজেপি সরকার ভারতবর্ষের কৃষকদের নয়, বিজেপি সরকার ভারতবর্ষের শ্রমিকের নয়। বিজেপি সরকার আমলে শ্রমিক আইন হয়েছে, একটা শ্রমিককে 12 ঘন্টা কাজ করতে হবে, প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে হবে। কোথায় যাবে ভারতবর্ষের মানুষ? তাই এলাকার মানুষ দূরে আছে, বিজেপি বুঝতে পারছেন না। দয়া করে খাল কেটে কুমির আনবেন না। খাল কেটে কুমির এনেছে মমতা, এখন মমতা বুঝছে আগামী দিনে মমতার কি হাল হয় দেখবেন। এখনই মমতা বলে নেতারা বলতে আরম্ভ করেছে, কংগ্রেস সিপিএম সবাই মমতাকে সাহায্য করো। আমরা বলতে চেয়েছি, আমি বলেছি যে দিদি আপনার বিরোধ নেই বিজেপিকে তাড়ানো, আপনার বিরোধ নেই বিজেপির সঙ্গে লড়বার। যদি ভালো চান আত্মসমর্পণ করুন কংগ্রেসের কাছে। কারণ এই ভারতবর্ষে কংগ্রেস একমাত্র দল যারা এই ভারতবর্ষে বিজেপিকে রুখে দিয়েছে, আজ নয় বছরের পর বছর ধরে। তাই কংগ্রেস দুর্বল হলে সাম্প্রদায়িকতা তাকত লাভ করবে। তাই কংগ্রেসকে শক্তিশালী করা ভারতবর্ষের সব ধর্ম, সব বর্ণ, সব সম্প্রদায়ের ধর্মনিরপেক্ষ মানুষের কর্তব্য বলে আমি মনে করি। সেই জায়গা থেকে সেই মুর্শিদাবাদের একজন জনপ্রতিনিধি হিসাবে মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষকে একটা কথা বলবো, এই মুর্শিদাবাদের মানুষ আমরা তো একসঙ্গে বড় হয়েছি, কোনো তো অসুবিধা হয়নি আমাদের। আমরা তো একসঙ্গে বড় হয়েছি। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাকিস্তানকে উড়িয়ে দিব বলে অহংকার করে তেজ দেখায়, শক্তি দেখায়, কিসের জন্য জানেন? তার হাতে ক্ষেপণাস্ত্র আছে তাই, তার হাতে ক্ষেপণাস্ত্র আছে তাই। এই ক্ষেপণাস্ত্রের সত্তাকে, ক্ষেপণাস্ত্রের জনককে ভারতবর্ষে, ক্ষেপণাস্ত্রের জনক ডাক্তার APJ আব্দুল কালাম, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি তো মুসলমান,
কোনো অসুবিধা হয়েছে আমাদের? তার ক্ষেপণাস্ত্র নিয়ে আমরা হিম্মত দেখাচ্ছি। এই ভারতবর্ষে একজন মানুষ, তিনি সর্বপ্রথম বললেন ব্রিটিশের বিরুদ্ধে আমরা ভারতবর্ষের স্বাধীনতা চাই। তার নাম মৌলানা হযরত মোহাম্মদ। এই ভারতবর্ষের সিপাহী বিদ্রোহে দিল্লির বুকে কতল করা হলো হাজার হাজার মানুষকে, তার মধ্যে 35,000 আলেম ছিল, আলেম। তাহলে এই ভারতবর্ষে আমাদের অসুবিধা আছে? যে ভারতবর্ষে A.R. রহমান গান গেয়ে বলে মা তুঝে সালাম, কোনো অসুবিধা আছে এই ভারতবর্ষে? এই ভারতবর্ষে কোনো অসুবিধা আছে যখন আজহারউদ্দিন সেঞ্চুরি করে? এই ভারতবর্ষে কোনো অসুবিধা আছে যখন পণ্ডিত রবিশঙ্কর আর সর্দার আমজাদ আলী খান একসঙ্গে সরব আর সেটা বাজিয়ে আমাদের মোহিত করে দেয়? কোনো অসুবিধা? এই ভারতবর্ষে কোনো অসুবিধা আছে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে আমরা কাজী নজরুল ইসলামকে দেখি? কোনো অসুবিধা আছে? এই ভারতবর্ষে কোনো অসুবিধা আছে যখন মোহাম্মদ রফির সঙ্গে লতা মঙ্গেশকরের একসঙ্গে গান শুনি আমরা? কোনো অসুবিধা? অকারণে কৃত্রিম অসুবিধা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমরা তো ভালো আছি, দেশ আমরা সবাই মিলে পেয়েছি। একদিকে মহাত্মা গান্ধী ছিল, আরেকদিকে সীমান্ত গান্ধী ছিল। মহাত্মা গান্ধী পাশে সীমান্ত গান্ধী খান, আব্দুল গফফর খান, যার 95 বছর আয়ু, 95 বছর বয়সের মধ্যে যে লোকটা 45 বছর জেলখানায় কাটালো দেশের স্বাধীনতার জন্য, তাকে নিয়ে তার কথা ভাবতে অসুবিধা? মৌলানা আবুল কালাম আজাদ সঙ্গে জওহরলাল নেহরু, ভাবতে অসুবিধা আছে? নেতাজি সুভাষচন্দ্র বোস সঙ্গে খান সানোয়ার খান, ভাবতে অসুবিধা আছে? অসুবিধা তো নেই। আরে অধীর চৌধুরী সঙ্গে আবু হেনা, কোনো অসুবিধা আছে? আমরা সবাই মিলে বলে তাই ভুল করে সে হিন্দু হোক, সে মুসলমান হোক, যেভাবেই হোক, সাম্প্রদায়িক শক্তি যেন মুর্শিদাবাদে কোনোভাবেই প্রশ্রয় না পায়, এটা আমাদের সকলের দেখার দায়িত্ব বলে আমি মনে করি। তাই এলাকার মানুষ, সচেতন মানুষ, আমার অত্যন্ত প্রিয় আবু হেনার জন্য আপনাদের সকলের কাছে দুয়া আশীর্বাদ চেয়ে সকলকে আমার নমস্কার সালাম জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। বাংলা